আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। ময়মনসিংহ শহরের প্রাণকেন্দ্রে অবস্থিত কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়ের অনলাইন ক্লাস থেকে প্রাণ ঢালা শুভেচ্ছা জানাচ্ছি। সম্মানিত দর্শক মণ্ডলী এবং সম্মানিত অভিভাবকবৃন্দ ও আমার প্রিয় শিক্ষার্থীরা, অনলাইন ক্লাসে তোমাদেরকে স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা জীববিজ্ঞান বই থেকে পড়ব। নবম দশম শ্রেণীর শিক্ষার্থী, তোমরা জানো যে আজকে রুটিনে ছিল জীববিজ্ঞান বিষয়টি, আমরা সেখান থেকে পড়ব। আমার পরিচয় দিয়ে নিচ্ছি একটু। আমি গোলাম ইয়াহিয়া খান, সহকারী শিক্ষক, কুমার উপেন্দ্র বিদ্যাপীঠ উচ্চ বিদ্যালয়, কালীবাড়ি, সদর ময়মনসিংহ। আজকে আমাদের যে পড়ার বিষয় থাকবে সেটার একটু পরিচিতি পর্ব আছে, আমি তোমাদেরকে পরিচয় করিয়ে দিচ্ছি, দেখলেই বুঝতে পারবে যে আজকের পাঠটা কী। আজকে আমরা দেখতে পাচ্ছি যে আজকের যে পাঠ পরিচিতি সেটা হচ্ছে তোমার জীববিজ্ঞান নবম দশম শ্রেণী। তোমরা বইয়ের প্রথম পৃষ্ঠাটা দেখতে পাচ্ছ, প্রচ্ছদ যেটা। তারপরে এটার আমরা দ্বিতীয় অধ্যায় থেকে পড়ব, জীবকোষ এবং টিস্যু, এই শিরোনামে হচ্ছে তোমার আজকের অধ্যায়টা। আমরা সেখান থেকে পড়ব হচ্ছে, পরের ছবিটা দেখো যে এটা হচ্ছে উদ্ভিদ টিস্যুর ছবি। তো আমরা উদ্ভিদ টিস্যু নিয়ে আজকে পড়ব। এটা হচ্ছে তোমার পাঠ 2.3.1 এখান থেকে পড়ব। এখানে তোমার খেয়াল করে দেখবে যে এই উদ্ভিদের যে টিস্যু এই নিয়ে আলোচনা আছে। আসলে টিস্যু কি এটা নিয়ে প্রথম আমি একটু কথা বলবো, তারপরে আমরা আলোচনার দিকে যাব। চিত্রগুলো খেয়াল করে দেখো, উদ্ভিদ কোষের প্রধান অঙ্গাণু সহ একটি উদ্ভিদ কোষের ছবি এখানে আছে। পাশে খেয়াল করে দেখো যে আরেকটা ছবি আছে, এটা তুমি দেখতে পাচ্ছ যে একটি গাছ, এই গাছের মানে সায়েন্টিফিক যে লেয়ারগুলো সেগুলো এখানে তুলে ধরা হয়েছে। আমি যদি একটু তোমাদের বুঝিয়ে বলি যে এখানে আসলে চিত্রটাতে কি বোঝানো হয়েছে তাহলে তোমরা বুঝবে। এখানে আসলে তুমি দেখো যে গাছের পাতা, সেটার আণুবীক্ষণিক একটু রূপ দেখানো হয়েছে। গাছের কাণ্ড যেটা, সেটারও একটু আণুবীক্ষণিক রূপ দেখানো হয়েছে, মানে কোষের দিক দিয়ে, কলার দিক দিয়ে এটার ভিতরে গঠনটা কেমন হয় সেটা বোঝানোর চেষ্টা করা হয়েছে। তারপরে নিচের অংশটা হচ্ছে রুট বা মূল, মূলের অংশটাও কোষকলা দ্বারা কিভাবে গঠিত সেটাও দেখানো হয়েছে। আমরা আজকের পাঠ থেকে কি শিখব সেটা আমরা জানিয়ে দিচ্ছি। আজকের পাঠ থেকে আমরা শিখব এই পাঠটা শেষ হলে আজকে আমরা যা শিখতে পারবো, ব্যাখ্যা করতে পারবো, বর্ণনা করতে পারবো, এরকম বিষয়গুলোর মধ্যে দেখা আছে উদ্ভিদ টিস্যু কী তা ব্যাখ্যা করতে পারবো, উদ্ভিদ টিস্যুর প্রকারভেদ বর্ণনা করতে পারবো, বিভিন্ন প্রকার সরল টিস্যুর গুরুত্ব বিশ্লেষণ করতে পারবো, বিভিন্ন প্রকার জটিল টিস্যু সম্পর্কে জানতে পারবো। তো শুরুতেই আর একটা ছবি তোমাদের দেখাই, এগুলা উদ্ভিদ টিস্যু কী সেটা বোঝানোর জন্য ছবিগুলো দেখা হয়েছে। ছবিগুলোর মধ্যে আমরা দেখতে পাচ্ছি যে একটি গাছের পাতা, এই পাতার যে আণুবীক্ষণিক অংশ সেটাকে বের করে আলাদা করে আরেকটা ছবিতে দেখানো হয়েছে। আণুবীক্ষণিক অংশটা তোমরা দেখতে পাচ্ছ কি, নাকি আমি একটু দেখাই দিব তোমাদেরকে? এই যে এই অংশটার কথা বলতেছি আমি, এই যেটা আণুবীক্ষণিক যে অংশটা,
এই অংশটাতে খেয়াল করে দেখো যে কিছু ছবি আমরা দেখতে পাচ্ছি একই রকম, সার্কল সার্কল, মানে এরকম একই রকম ছবি অনেকগুলো একসাথে করে আছে। এইগুলো আসলে হচ্ছে এই উদ্ভিদ টিস্যু, মানে অনেকগুলা কোষ একসাথে আছে, এগুলোকে টিস্যু বলে। তুমি খেয়াল করে দেখো যে সবগুলা একই রকম চিত্র। এই যে সবগুলা চিত্র যে একই রকম, এখানেই কিন্তু মানে টিস্যুর যে সংজ্ঞাটা সেটা নিহিত আছে। আমি বুঝিয়ে দিচ্ছি তোমাদেরকে। মানে টিস্যুর সংজ্ঞাটা হচ্ছে এক্স্যাক্টলি এক জাতীয় কিছু কোষ, অথবা ভিন্ন জাতীয় হতে পারে, কিন্তু এরা একই স্থানে উৎপত্তি লাভ করবে বা একই স্থানে উৎপন্ন হবে এবং একই রকম কাজ করবে। এরা হচ্ছে তোমার টিস্যু বা কলা। কলা শব্দটা বারবারই বলবো, এটা কিন্তু নট ব্যানানা, এটা বানানা না। কলা কিন্তু এখানে হচ্ছে টিস্যু। একগুচ্ছ কোষ একই স্থান থেকে উৎপত্তি হয়ে যখন একই কাজ সম্পন্ন করে তখন তাদের টিস্যু বা কলা বলে। তো কলার সংজ্ঞাটা তোমরা দেখে নিয়েছো ভালো করে। আমরা টিস্যুর প্রকারভেদ নিয়ে এখন কথা বলবো। টিস্যুর আসলে আমি যদি একটু তোমাদের মানে প্রকারভেদে যাওয়ার আগে যদি একটু টিস্যুর কথা বলি, আমি এর আগে প্রাথমিক যে মানে সেল নিয়ে ক্লাস নিয়েছিলাম, একটা সেল বা কোষের যে আমরা ক্লাসটা করেছিলাম, সেই ক্লাসে কিন্তু আমি বারবার বলেছিলাম যে একটা প্রাণীর দেহ এবং একটা উদ্ভিদের দেহ বিশাল থাকে। এই বিশাল দেহটা গঠিত হয় তোমার কি দিয়ে? বিশাল দেহটা গঠিত হয় কোষ দিয়ে। কিন্তু তোমরা শুনলে অবাক হবে, এখনও প্রোটোজোয়া পর্বের প্রাণী যারা আছে এরা এক কোষী, মানে একটা কোষ দিয়ে তার সমস্ত খাদ্য গ্রহণ, চলন, প্রজনন সব মানে সংগঠিত হয়। আবার যেগুলো বহুকোষী উদ্ভিদ এবং প্রাণী, এদের দেহের গঠনটা কিন্তু কোষগুলা থেকে আস্তে আস্তে মানে কি কলা বেরিয়ে আসে, মানে কোষের পরের যে স্টেজ, ওই স্টেজে কিন্তু মানে কলার সৃষ্টি। তাহলে ওই যে কোষ থেকে কলা, কলা থেকে আস্তে আস্তে তোমার মানে অঙ্গ, অঙ্গ থেকে তন্ত্র, তারপরে এত বড় দেহের গঠন। তো এইগুলো নিয়ে আমরা পড়বো। আজকে যেটা পড়বো সেটা হচ্ছে তোমার ওই উদ্ভিদ টিস্যু নিয়ে কথা বলবো। তো উদ্ভিদ টিস্যুর কথা যদি আমি বলি, এখন উদ্ভিদ টিস্যু আসলে কত রকমের হতে পারে। উদ্ভিদ টিস্যুটা কিন্তু প্রধানত দুইটা ভাগে ভাগ করা। একটা হচ্ছে ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। তাহলে প্রধান বিভক্তিকরণে আমরা যাব। প্রধান হচ্ছে উদ্ভিদ টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে তোমার ভাজক টিস্যু আর একটা হচ্ছে স্থায়ী টিস্যু। ভাজক টিস্যু যেগুলা, এইগুলা হচ্ছে বিভাজিত হয়, বিভাজনের মাধ্যমে ওরা অন্যান্য আরও ভিন্ন ভিন্ন টিস্যু এবং কলার সৃষ্টি করে, এই জন্য এদেরকে ভাজক টিস্যু বলা হয়। কিন্তু স্থায়ী টিস্যু যেটা, এইগুলার কোনো বিভক্তি হয় না, এরা বিভাজিত হতে পারে না। ওই স্থায়ী টিস্যুগুলো আবার তিন ভাগে বিভক্ত। একটা হচ্ছে তোমার সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা হচ্ছে নিঃস্রাবী টিস্যু অথবা ক্ষরণকারী টিস্যু। এইরকম বিভিন্ন ভাগে বিভক্ত হওয়া যে টিস্যুগুলা, এগুলো নিয়ে আমরা আলোচনা করব আজকে। তবে আজকে আমি সরল টিস্যু সম্বন্ধে বিস্তারিত কথা বলবো, আর জটিল টিস্যুর ক্ষেত্রে আমরা জটিল টিস্যুগুলার একটু প্রকরণগুলো শুধু জানবো, আর সরল টিস্যুগুলার একটু বিস্তারিত আলোচনা করবো, কারণ সবগুলো বিস্তারিত আলোচনা একটা ক্লাসে করা যাবে না। তোমরা এরপর আমি যেটুকু আলোচনা করে দেবো, বাকিটা তুমি দেখলে বুঝতে পারবে। তো সরল টিস্যুগুলো দেখো কেমন, এগুলা কিন্তু সব স্থায়ী টিস্যু থেকে আসছে। তো ওই সরল টিস্যুগুলো কিন্তু আবার তিন ভাগে বিভক্ত হয়েছে। এরা প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। এই শব্দগুলো প্রথম তুমি কি করবা, একটু খাতার মধ্যে লিখবা। খাতায় লিখার পরে এই শব্দগুলোর সাথে তুমি একটু পরিচিত হইবা, এটার কিন্তু দরকার আছে। তুমি যদি এই শব্দগুলোর সাথে পরিচিত না হও, তাহলে হবে কি, মানে তুমি এখানে সবথেকে বড় কথা হলো নতুন সায়েন্সের যে নতুন নতুন শব্দগুলো, এগুলা দেখলে বা পড়লে তোমার যদি মনে হয় যে একটু কঠিন লাগতেছে, সেটার উদ্দেশ্যে আমি বলতেছি, এই শব্দগুলোকে প্রথম তোমার লিখে ফেলতে হবে, একটু বানান শিখে ফেলতে হবে, একটু বারবার মুখে জপ করতে হবে। তাহলে এই শব্দগুলোর সাথে তোমার একটু পরিচিত হওয়া লাগবে, এগুলোকে একটু তোমার মুখস্থ করে ফেলা লাগবে। প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। কয়টা বলছি? তিনটা। একটা হলো প্যারেনকাইমা, কুলেনকাইমা,
স্ক্লেরেনকাইমা, 3টা। তাহলে তোমার 3টা আমি টিস্যুর নাম বলেছি, কিন্তু এটা কিন্তু টিস্যু মানে কলা। এই টিস্যুগুলা কিন্তু তোমার এই উদ্ভিদের মানে কোন কোন অংশে কাজ করে, এরা দেহের গঠন কীভাবে করে, এরা কীভাবে খাদ্য সঞ্চয় করে, এই নিয়ে আমরা বিস্তারিত আলোচনা করব। আমার সঙ্গে কন্টিনিউ করো এবং পড়াটা দেখবে তোমার কাছে সহজ লাগবে। হ্যাঁ, এই মানে সরল টিস্যু যেটা আমরা তখন যেটা বললাম, সরল টিস্যু নিয়ে কিন্তু এখন আমরা মানে দেখো এই সরল টিস্যুগুলার ছবিগুলো শো করলাম এখানে। আমি একটু দেখাচ্ছি, দাঁড়াও, আমার ছবিটা ছোট করে দিচ্ছি, দেখতে পারবে। হ্যাঁ, এই সরল টিস্যুগুলা দেখো এখানে আমি দিয়েছি যে মানে 3 প্রকারের সরল টিস্যু। একটা হচ্ছে কুলেনকাইমা, একটা প্যারেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। টিস্যুগুলোর ছবিগুলো ভালো করে খেয়াল করে দেখো যে এক একটা টিস্যুর গঠন কিন্তু এক এক রকম, এক একটা টিস্যুর গঠন এক এক রকম। ভালো করে খেয়াল করো, আমি একটু করতেছি, ব্রড করলাম। এই যে সেল ওয়াল, তারপরে তার ভিতরে যে প্রোটোপ্লাজম আছে আমরা দেখতে পাচ্ছি। আসলে প্যারেনকাইমা নিয়ে যদি আমি তোমাদের একটু কথা বলি, প্যারেনকাইমাটা খেয়াল করে দেখো, প্যারেনকাইমা কেমন। প্যারেনকাইমার ক্ষেত্রে আমি যদি তোমাদের একটু বলি, তাহলে প্যারেনকাইমাটা কেমন খেয়াল করে দেখো। আমি যা দেখতে পাচ্ছি তাতে মনে হচ্ছে প্যারেনকাইমাটা সম্পূর্ণ প্রোটোপ্লাজম আছে এর মধ্যে, মানে প্যারেনকাইমার যে কোষগুলা এর ভিতরে প্রোটোপ্লাজম সম্পূর্ণ আছে। প্রোটোপ্লাজম সম্পূর্ণ মানে কি তোমরা নিশ্চয়ই জানো, কারণ কোষ পড়েছ। প্রোটোপ্লাজম সম্পূর্ণ মানে হচ্ছে, প্রোটোপ্লাজমটা হচ্ছে তোমার কোষ প্রাচীরের ভিতরে যে গোলাকৃতির অংশটা আছে সবটাই। তার মানে কি, তার মানে এর মধ্যে নিউক্লিয়াস আছে, এর মধ্যে সাইটোপ্লাজম আছে। তাহলে আমি প্যারেনকাইমা টিস্যু যেটা দেখতে পাচ্ছি, সেই টিস্যুর যে কোষগুলা, আমি নিশ্চিত রূপে ছবি দেখে এটা বুঝতে পেরেছি এর ভিতরে কি আছে, তোমার এর ভিতরে নিউক্লিয়াস আছে এবং সাইটোপ্লাজম আছে। দ্যাট মিনস আমরা এটাকে এই দুইটা শব্দকে একসাথে করে যদি বলি, প্রোটোপ্লাজম পূর্ণ একটি কোষ এর মধ্যে আছে। এর আকৃতি কেমন হতে পারে এটা আমরা এ নিয়ে আমার এখানে লেখাও আছে, দেখতে পারবা। এর আকৃতিটা তোমরা দেখতেই পাচ্ছ, মানে সবগুলো একই আকৃতির আমি দেখতে পাচ্ছি। প্যারেনকাইমার মধ্যে যে কোষগুলো আছে সবগুলো একই আকৃতির। তারপরে হচ্ছে এখন যদি আমরা এই কুলেনকাইমা, তারপর হচ্ছে স্ক্লেরেনকাইমা, ছবিগুলো আমরা সবগুলো দেখতে পাচ্ছি, তাই না? আমরা প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা ছবিগুলো দেখলাম প্রাথমিক পর্যায়ে। এবার আমরা একটু আলাদা আলাদাভাবে দেখি। এখন দেখো ভালো করে এই ছবিটা, এটা তোমার বইয়ের মধ্যে আছে। আগে যে ছবিটা দিয়েছিলাম এটা তোমার বইয়ের মধ্যে নাই, মানে অন্যরকমও যে থাকতে পারে এটা তোমাদের পরিচয় করে দেওয়ার জন্য ওই ছবিটা দিয়েছিলাম। এখন যে ছবিটা আমি দিয়েছি এটাতে ভালো করে খেয়াল করে দেখো, মানে কি, মানে এটা কোন রকমের টিস্যু, ভালো করে খেয়াল করো তাহলেই বুঝতে পারবে। এটা হচ্ছে প্যারেনকাইমা টিস্যু। তো প্যারেনকাইমা টিস্যুটা আসলে কেমন ছবিতে দেখো কেমন, সবগুলো কোষ একই রকম, এর মধ্যে সাইটোপ্লাজম আছে, নিউক্লিয়াস আছে, আর একটা কোষ থেকে আরেকটা কোষের মধ্যে কীরকম আছে, আন্তঃকোষীয় ফাঁক আছে, আর এর মধ্যে একটা কি আছে, পাতলা কোষপ্রাচীর আছে। ছবি দেখে আমরা অন্ততপক্ষে এইটুকু বুঝতে পেরেছি। আরও বিস্তার জানার জন্য বইয়ের মধ্যে কিছু লেখা আছে, সেটা তুমি পড়বে। আচ্ছা, এবার এটা সম্বন্ধে প্যারেনকাইমা সম্বন্ধে আমরা একটু বিস্তারিত পড়ব। এইখানে তুমি দেখো প্যারেনকাইমা সম্বন্ধে একটু বিস্তারিত লেখা আছে। তো এই লেখাটার মধ্যে খেয়াল করে দেখো, সরল টিস্যু এক, প্যারেনকাইমা। উদ্ভিদ দেহের সব অংশেদের উপস্থিতি লক্ষ্য করা যায়। খুব সুন্দর একটা বিষয়। উদ্ভিদের একেবারে পাতা থেকে শুরু করে যদি মূল পর্যন্ত সবটা জায়গাকে আমি হিসাব করি, সব জায়গায় প্যারেনকাইমা টিস্যুটা আছে। এই টিস্যুর কোষগুলো কিন্তু জীবিত। তারপরে হচ্ছে সমবেশীয়, এটার মানে হচ্ছে এদের ব্যাসটা তুমি খেয়াল করে দেখো সমান, একেবারে প্রত্যেকটা কোষের গঠন সমান। ছবিটাতে খেয়াল করে দেখো একটা আরেকটার মধ্যে কি সমান একটা অবস্থা দেখা যাচ্ছে। তারপরে হচ্ছে তোমার এর প্রাচীরটা পাতলা, আর বলছিলাম না এর মধ্যে প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ, এই প্রোটোপ্লাজম দিয়ে পূর্ণ আছে। এই টিস্যুতে কিন্তু আন্তঃকোষীয় ফাঁকও দেখা যায়। কোষপ্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি হয়, মানে হচ্ছে কোষপ্রাচীরটা তাহলে কী দিয়ে তৈরি, পাতলা সেলুলোজ দিয়ে তৈরি। এই কথাটা যদি তোমার অবজেক্টিভে আসে যেন তুমি লিখতে পারো।
আবার একটু মার্ক করে দিচ্ছি আমি, খেয়াল করে দেখো আমি কোন কথাটা বলেছি। তোমার এই যে কোষপ্রাচীর পাতলা সেলুলোজ দিয়ে তৈরি, কোষপ্রাচীর পাতলা এবং সেলুলোজ দিয়ে তৈরি, এটা তুমি একটু মনে রাখবে। তারপরে এসব কোষে যখন ক্লোরোপ্লাস্ট থাকে তখন তাকে ক্লোরেনকাইমা বলে। খেয়াল করে দেখো ক্লোরেনকাইমা, ক্লোরেনকাইমা মানে হচ্ছে ক্লু আসলেই তুমি বুঝবে এখানে ক্লোরোফিলের একটা ব্যাপার আছে। ক্লোরোফিল থাকে হচ্ছে ক্লোরোপ্লাস্টে। তার মানে প্যারেনকাইমা টিস্যুটার মধ্যে যখন তুমি মানে এই প্যারেনকাইমা টিস্যুর কোষগুলোতে যখন তুমি কি পাইবা, ক্লোরোপ্লাস্ট পাইবা। অর্থাৎ ক্লোরোপ্লাস্ট যখন থাকে তখন এই ক্লোরোপ্লাস্ট বিশিষ্ট যে টিস্যুটা সেটাকে আসলে ক্লোরেনকাইমা বলে, ক্লোরেনকাইমা। তারপরে পানির মধ্যে যে বড় বড় গাছগুলো থাকে ওই গাছগুলো কিন্তু পানিতে যেগুলো মানে পানির মধ্যে ভাসমান অবস্থায় যে কাষ্ঠ জাতীয় গাছগুলো থাকে এইগুলো তোমার ভিতরে ফাঁকা ফাঁকা জায়গা থাকে, এগুলোকে বায়ুকোঠুরি বলে। এইরকম বায়ুকোঠুরিযুক্ত যে প্যারেনকাইমাটা এটাকে বলা হয় এরেনকাইমা। তাহলে এখানে আমরা দুইটা নতুন শব্দ পেয়েছি, একটা হচ্ছে ক্লোরেনকাইমা আর একটা পেয়েছি এরেনকাইমা। এটাও একটু মার্ক করে দিচ্ছি এই শব্দগুলো, খেয়াল করে দেখো এখানে এই যে ক্লোরেনকাইমা আর একটা হচ্ছে তোমার এরেনকাইমা। ক্লোরেনকাইমা আর এটা একটু বাংলাটা দিচ্ছি, এই যে এরেনকাইমা। ক্লোরেনকাইমা আর এরেনকাইমা এই দুইটা শব্দ কিন্তু তোমরা একটু মনে রাখবে। ক্লোরেনকাইমাটা খুব সহজে মনে রাখতে পারবে, যে প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্ট থাকে, যে প্যারেনকাইমায় ক্লোরোপ্লাস্ট থাকে সেটা হচ্ছে ক্লোরেনকাইমা। আর যে প্যারেনকাইমা অর্থাৎ যে জলজ উদ্ভিদগুলোর মধ্যে বায়ুকোঠুরি থাকে ওই বায়ুকোঠুরিযুক্ত যে মানে প্যারেনকাইমাটা থাকে সেটাকে বলা হয় এরেনকাইমা। তাহলে ক্লোরেনকাইমা এবং এরেনকাইমা এই দুটো শব্দ আমরা পেয়েছি প্যারেনকাইমার ভিতরে। আচ্ছা, এবার হচ্ছে প্যারেনকাইমা টিস্যুর কাজটা কি? এর প্রধান কাজই হচ্ছে, যেহেতু শুরুতেই বলেছিল যে একেবারে গাছের সব জায়গায় এর কাজ, তার মানে হচ্ছে একেবারে গাছের পাতা থেকে শুরু করে মূল পর্যন্ত এর গঠনটা কী করে প্যারেনকাইমা টিস্যু করে থাকে, খাদ্য প্রস্তুত করে। এটা কীভাবে বুঝলাম? কারণ এখানে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে, খাদ্য সঞ্চয় করে। তুমি মনে রাখবে যারা খাদ্য তৈরি করে এরাই কিন্তু খাদ্য সঞ্চয় করে, খুব সহজে মনে থাকবে। আর খাদ্য পরিবহনও করে, খাদ্যদ্রব্য পরিবহনও করে। আমরা পরেরটা দেখছি, এবার দেখো এটাতে খেয়াল করে দেখো, আমরা একটু আগে আমরা যে একটা চিত্র দেখেছিলাম যেটা ছিল প্যারেনকাইমা, এখন যে চিত্রটা দেখতে পাচ্ছি এটা কিসের চিত্র? আমরা কিন্তু আসলে মনে রাখতে হবে তোমাদের, সরল টিস্যু নিয়ে পড়তেছি। সরল টিস্যু বলছিলাম আমি তিনটি, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটি কুলেনকাইমা, একটি হচ্ছে স্ক্লেরেনকাইমা। তার মধ্যে প্যারেনকাইমা কিন্তু গেল, এবার 2 নাম্বার প্যারেনকাইমা গেলে এখন হচ্ছে আমরা এই মানে 2 নাম্বারটা পড়ব। 2 নাম্বারটার নাম হচ্ছে কুলেনকাইমা। কুলেনকাইমার স্টাইলটা কি দেখো, এর যে কোষপ্রাচীরটা আমরা দেখতে পাচ্ছি একটু মোটা মোটা, এখানে ছবিটা যদিও ক্লিয়ার না, আমি আরও ছবি দেখাবো, ওইগুলোর মধ্যে তোমার ক্লিয়ার পাবে। আর তোমার বইয়ের মধ্যে এই ছবিটা আছে, কোষপ্রাচীরটা একটু পুরু থাকে। আর এর মধ্যেও কিন্তু নিউক্লিয়াস আছে। তো কোষপ্রাচীর আছে, নিউক্লিয়াস আছে, আর ভিতরে সবুজ সবুজ অংশ আছে সাইটোপ্লাজম, যেটা দ্যাট মিন্স যেখানে নিউক্লিয়াস আর সাইটোপ্লাজম আছে এটাকেও আমরা বলতে পারি মানে সম্পূর্ণ কি আছে প্রোটোপ্লাজম এর মধ্যেও আছে, এর গঠনেও আছে। তাহলে এটা কুলেনকাইমা টিস্যু। এটা কি কুলেনকাইমা টিস্যু? আমরা কুলেনকাইমা টিস্যু নিয়ে এখন একটু বিস্তারিত পড়ব। এই যে কুলেনকাইমা টিস্যুর বিস্তারিত একটু পড়া চলে আসছে, আমরা এটা নিয়ে পড়ব। সরল টিস্যুর যে কুলেনকাইমা সেটার আসলে কি গঠন, আমি এটাতেও বলছিলাম তোমার এটাতে কি আছে, প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি এই কোষটাও, এটাও আমরা এর ভিতরে পাবো। কুলেনকাইমা একটা বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে তৈরি হয়। খেয়াল করে দেখো একটু আগে আমরা যে প্যারেনকাইমা পড়ছি ওখানে আমরা কিন্তু এরেনকাইমা পেয়েছিলাম, স্ক্লেরেনকাইমাও পেয়েছিলাম, কিন্তু ওই প্যারেনকাইমা জাতীয় যে মানে টিস্যুগুলো থাকে এদের বিশেষ ধরনের প্যারেনকাইমা কোষ দিয়ে আসলে কুলেনকাইমা টিস্যুটা তৈরি হয়। এদের কোষপ্রাচীরটা সেলুলোজ এবং পেকটিন মানে জমতে জমতে মোটা হয়ে যায়। মানে কুলেনকাইমার যে কোষপ্রাচীরটা এর মধ্যে কি জমে, সেলুলোজ জমে, আবার পেকটিন জমে। আমরা কিন্তু আগেরটার মধ্যে পেকটিন পাই নাই, অর্থাৎ মানে আমরা
এই যে এখানে খেয়াল করো পেকটিন পেয়েছি, আর আগে শুধু আমরা প্যারেনকাইমাতে শুধু পেয়েছিলাম সেলুলোজ। তাহলে আমরা এখন যেটা পেলাম কুলেনকাইমাতে পেকটিন নামক পদার্থটাও পেয়েছি। এটা জমতে জমতে কী হয়, কোষপ্রাচীরটা মোটা হয়ে যায়, আর এদের কোষপ্রাচীরটা কিন্তু কোনাগুলাতে আরও বেশি মোটা হয়। মানে কোনাতে মানে কোষপ্রাচীরটা খেয়াল করো একটু কোনাকুনি অবস্থায় আছে। আর প্যারেনকাইমার কোষটা কিন্তু ছিল গোলাকৃতির। তোমরা যদি মানে আবার একটু দেখতে চাও আমি দেখাই, মানে প্যারেনকাইমার কোষপ্রাচীরটা একটু গোলাকৃতির ছিল, আমি একটু পিছনে নিয়ে দেখাই তোমাদের। এই যে এখানে খেয়াল করে দেখো, মানে এটা কিন্তু প্যারেনকাইমার টিস্যুর যে কোষপ্রাচীরটা, এখানে খেয়াল করে দেখো এই কোষপ্রাচীরটা কিন্তু গোলাকৃতির। এখন আমরা আবার চলো যাই এতে কুলেনকাইমাতে। কুলেনকাইমার খেয়াল করে দেখো, কুলেনকাইমার টিস্যুর যে কোনাগুলা এগুলা কিন্তু মানে গোলাকৃতির না, কোনাকুনি অবস্থায় আছে। সো কোনাকুনি অবস্থায় থাকার কারণে তাহলে আমরা এর কোষপ্রাচীরের গঠনটাকে গুল বলবো না, মানে আগেরটা থেকে একটু ভিন্নতা আছে, তুমি পড়ার সময় দেখবে, মানে সহজেই তুমি এটা মনে রাখতে পারবে। এটার স্টাইলটা হচ্ছে তোমার এখানে খেয়াল করে দেখো যে এটা মানে কোষপ্রাচীর অসমভাবে পুরু, মানে সমান না, মানে এক একটা কোণা এক এক রকম মোটা, বা একটা কোষপ্রাচীর একটার মানে কোষের যে কোণগুলা আর একটা কোষের কোণগুলার সাথে মিল নাই, অসম। তাহলে এখানে যে কথাটা হচ্ছে সেটা হচ্ছে কোষপ্রাচীর অসমভাবে পুরু মানে একটু মোটা টাইপের, এবং কোনগুলো অধিক পুরু হয়, কোনগুলো একটু বেশি পুরু হয়। তারপরে হচ্ছে তুমি দেখো যে এখানে আছে এই টিস্যুর কোষগুলো একটু লম্বাটে, সবুজ কিন্তু বটে। আগেরটাও তোমার জীবিত ছিল কোষগুলো, এরাও কিন্তু সজীব, মানে এরাও জীবিত। আর এদের প্রোটোপ্লাজম পূর্ণ বলছিলাম আমি, কারণ যেখানে তুমি নিউক্লিয়াস পাবে সাইটোপ্লাজম পাবে, তো এই দুটা জিনিস পেলেই তো তোমার প্রোটোপ্লাজম, তাই এটাও প্রোটোপ্লাজম পূর্ণ কোষ দিয়ে তৈরি। এদের আন্তঃকোষীয় ফাঁক থাকে, ঠিক আছে। কোষপ্রান্ত চৌকোনাকৃতির, সরু এবং তির্যক হতে পারে, খাদ্য প্রস্তুত এবং উদ্ভিদ দেহকে দৃঢ়তা প্রদান করে। এটা তাহলে এইটার যে কাজটা, এরাও খাদ্য প্রস্তুত করে, এবং এদের আরেকটা বিশেষ কাজ হলো এরা হচ্ছে দেহের দৃঢ়তা প্রদান করে। দৃঢ়তা শব্দটা আসলে কি জিনিসটা একটু বোঝার চেষ্টা করো। এটা হচ্ছে যে এই যে মনে করো আঙ্গুল, এর গঠনটা ঠিক রাখে, এটাকে দৃঢ়তা প্রদান বলে। আঙ্গুল 5টা আছে, কিন্তু এই যে আমি এরকম করতে পারি, এরকম করতে পারি, এরকম করতে পারি, এমন করতে পারি, এই যে দৃঢ়তা, এটাকে বলে দৃঢ়তা। মানে প্রত্যেকটার যে অবস্থানে থাকার কথা, যেটা যেরকম থাকার কথা, ওই অবস্থাটাকে ঠিক রাখতে পারে, ঠিকঠাক রাখতে পারে। আচ্ছা, তারপরে হচ্ছে তোমার পাতার শিরা এবং পত্রবৃন্তে এদের দেখা যায়। তাহলে এই কুলেনকাইমার টিস্যুটা আসলে কোথায় থাকে? পাতার শিরায় থাকে, এরা পত্রবৃন্তে থাকে। কচি নমনীয় কাণ্ড যেমন কুমড়া, দণ্ড কলসের কাণ্ডে এটি সুদৃঢ়তা প্রদান করে। এটা আসলে আরেকটা মজার জিনিস, তুমি খেয়াল করে দেখবা যে মানে কুমড়া গাছ যেগুলো আছে, কুমড়া গাছ কিন্তু লতানো গাছ, তো কুমড়া গাছের যদি কাণ্ডটা একটু শক্ত হয় তাহলে গাছটা কিছুটা ঠিক থাকে, নাহলে তো এটা তোমার গাছের যে পাতাগুলা অবস্থাটা ঠিক থাকবে না। আচ্ছা, তারপরে এই মানে কুলেনকাইমার টিস্যু যে খাদ্য প্রস্তুত করতে পারে, এই কথাটা যদি তোমার জানা থাকে তাহলে তুমি নিশ্চিত জেনে রাখো এখানে কি আছে, ক্লোরোপ্লাস্ট আছে। আর যদি তোমার এইটা মনে থাকে যে কুলেনকাইমাতে ক্লোরোপ্লাস্ট আছে, তাহলে তুমি এর কাজ লিখতে পারবে। তুমি নিশ্চিতভাবে জেনে রাখতে পারবে যে ক্লোরোপ্লাস্ট যেহেতু আছে, তাহলে অবশ্যই এটা কি করতে পারবে, খাদ্য প্রস্তুত করতে পারবে। আমরা এবার যে কুলেনকাইমার পরের যে টিস্যুটা সেটা দেখব। পরের টিস্যুটা কি মনে আছে তোমাদের? 3টা টিস্যু বলেছিলাম, সরল টিস্যু 3 প্রকার বলেছিলাম। আবার মনে করে দিব, একটা হচ্ছে প্যারেনকাইমা, একটা কুলেনকাইমা, আর একটা স্ক্লেরেনকাইমা। এটা কিন্তু স্ক্লেরেনকাইমা, দন্তাস্ব ক লয় সংযুক্ত একার, স্ক্লেরেনকাইমা। এই দেখো এর যে স্টাইলটা কেমন, এই যে স্ক্লেরেনকাইমা। তো স্ক্লেরেনকাইমার যে স্টাইলটা একটু খেয়াল করে দেখো, প্রথম দুইটা থেকে এটা একটু ভিন্নতা আছে। আমরা ছবিটা ভালো করে দেখেছি, এবার একটু বিস্তারিত পড়ব। এই স্ক্লেরেনকাইমার টিস্যুটা মানে উপরে আছে, খেয়াল করে দেখো, আমি গঠনটা দিয়েছি। এরা কিন্তু হচ্ছে লম্বাকৃতির। এই টিস্যুটা হচ্ছে লম্বাকৃতির। তারপরে এইখানে আরেকটা মজার জিনিস, তুমি চিত্রটাতে একটু খেয়াল করে দেখো, আমি একটু আগে চিত্রটাতে আবার একটু যাচ্ছি। এখানে দেখো, এইটার কিন্তু মাঝখানে কি নাই, এটার নিউক্লিয়াস নাই, নিউক্লিয়াসও নাই, সাইটোপ্লাজমও নাই।
মানে তাহলে আমরা এটা বলতে পারি যে এটার আবার একটু দেখাই তোমাদের, এই যে ভালো করে দেখো, টিস্যুটা দেখে হয়তো তুমি বুঝতে পারো না এই বিষয়টা আসলে কি। এই টিস্যুটা কিন্তু আসলে মৃত। আমি আবার একটু বলছি, আগের দুইটা টিস্যুই কী ছিল, জীবিত ছিল, মানে সজীব ছিল। আর এখন আমরা স্ক্লেরেনকাইমে যেটা পড়তেছি, এই টিস্যুটা কিন্তু এক্স্যাক্টলি আসলে কিন্তু এদেরও প্রোটোপ্লাজম থাকে শুরু অবস্থায়, কারণ প্রোটোপ্লাজম তো ছাড়া লাইফ সম্ভব না। মানে প্রথমে কিন্তু সে জীবিতই থাকে। মানে মৃত মানে কি, মৃত মানে হচ্ছে প্রথম সে জীবিত ছিল, তারপর না সে মৃত হয়েছে। তাহলে যে জিনিসটা, যেহেতু কোষটার সৃষ্টি হয়েছিল, তার মানে প্রথম দিকে তার প্রোটোপ্লাজম ছিল, কিছুক্ষণ বাদেই কিন্তু প্রোটোপ্লাজমটা মারা যায়। মারা যাওয়ার পরে কোষটা কী হয়ে যায়, মানে যেহেতু প্রোটোপ্লাজমের অবস্থাটা বিলুপ্ত হয়ে যায়, তখন মানে ওই কোষটা মৃত হয়ে যায়, আর সজীব থাকে না। তাহলে এটা নিয়ে আমরা বিস্তারিত একটু পড়ি। এটা একটু লম্বাটে কোষ, এটা নিয়ে আমরা মানে এই টিস্যুর কোষগুলো শক্ত, লম্বা, পুরু প্রাচীর বিশিষ্ট হয়। মানে হচ্ছে এর যে সাইডগুলা, প্রাচীর মানে হচ্ছে সাইড, ওয়াল যেটাকে বলে, এটাকে প্রাচীর বলে। সাইডগুলা শক্ত থাকে এবং মানে পুরু থাকে। আর এটার মধ্যে প্রোটোপ্লাজম থাকে না, প্রোটোপ্লাজম বিহীন। এই কিন্তু এর যে প্রাচীরটা গঠিত হয় সেটা কিন্তু ওই যে আগে একটা আমরা পড়েছি সেলুলোজ, পরেরটাতে পড়েছি সেলুলোজ এবং পেকটিন। এখন যেটা পড়ব এটাতে কিন্তু লিগনিন থাকে, লিগনিনযুক্ত এবং যান্ত্রিক কাজের জন্য নির্দিষ্ট কোষ দিয়ে গঠিত। এই টিস্যুকে স্ক্লেরেনকাইমা বলে। মজার বিষয়, আগে আমরা পড়েছি একটাতে হচ্ছে সেলুলোজ প্রথমটা, তারপরেরটার কোষ প্রাচীরে আমরা পড়েছি সেলুলোজ এবং পেকটিন। এখন আমরা যেটা পড়তেছি এটা হচ্ছে তোমার লিগনিন। আর এটা হচ্ছে তোমার শক্ত লম্বা। হ্যাঁ, এই গঠনটা তুমি এই ছবিটাতে খেয়াল করে দেখো, উপরে ডান পাশে একটা ছবি দিয়েছি, এর ভিতরে কিন্তু কি নাই, নিউক্লিয়াস নাই। আচ্ছা, তাহলে এটা যান্ত্রিক কাজে ব্যবহৃত হয়। আচ্ছা, আমরা পরে দেখো যে এর প্রাথমিক অবস্থায় কিন্তু প্রোটোপ্লাজম থাকে, কিন্তু খুব তাড়াতাড়ি নষ্ট হয়ে মৃত কোষে পরিণত হয়। এরা আবার কিন্তু দুই প্রকার, একটা হচ্ছে ফাইবার, একটা হচ্ছে স্ক্লেরাইড। তোমার বইয়ে আছে ফাইবার স্ক্লেরাইড সম্বন্ধে ধারণা আছে, তোমরা দেখতে পারবে। আমরা সরল টিস্যুর মানে ধারণা পেয়ে গেছি, এবার আমরা একটু চলে যাচ্ছি জটিল টিস্যুর দিকে। তোমাদের মনে আছে প্রথমেই যে আমি প্রকারভেদ দেখিয়েছিলাম, সেখানে টিস্যু প্রধানত দুই প্রকার আমি দেখিয়েছিলাম। একটা হচ্ছে তোমার ভাজক টিস্যু আর একটা স্থায়ী টিস্যু বলেছিলাম। ওই ভাজক টিস্যুটা বিভাজিত হয়, আর আমরা ভাজক টিস্যু নিয়ে আজকে পড়ব না। আমরা এখানে পড়তেছি স্থায়ী টিস্যু নিয়ে। স্থায়ী টিস্যুর মধ্যে পড়েছিলাম তিন প্রকার। একটা হচ্ছে স্থায়ী টিস্যু তিন প্রকারের মধ্যে একটা ছিল সরল টিস্যু, একটা জটিল টিস্যু, আর একটা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। তাহলে এই তিন রকম টিস্যুর মধ্যে একটা আমরা অলরেডি পড়ে ফেলছি। সরল টিস্যু আবার তিন প্রকার ছিল, একটা প্যারেনকাইমা, একটা কোলেনকাইমা, একটা স্ক্লেরেনকাইমা। এই তিনটা কিন্তু আমরা পড়ে ফেলছি। তোমরা কিন্তু এইভাবে ধাপে ধাপে একটু একটু করে লিখে লিখে পড়বা, তাহলে কিন্তু তোমাদের কী হবে দেখবা যে মানে পড়াটা উল্টাপাল্টা হবে না, আর তোমার কষ্ট হবে না। তো এখন আমরা এই যে সরলের পড়া হয়ে গেছে, এবার আমরা জটিলে যাচ্ছি। জটিল টিস্যু কিন্তু আবার দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম। এই জটিল টিস্যুগুলো আমরা যখন পড়ব তখন আমরা জটিলের আর অলরেডি 28 মিনিট হয়ে গেছে, আমরা জটিলের আর বিস্তারিত পড়ব না। তবে জটিলের আমরা তবুও প্রকারভেদগুলোর ভিতরে কী কী ধরনের কোষ থাকে সেটা একটু আমি পরিচয় করে দেবো আমাদের সঙ্গে। আর পড়া বেশি লম্বা হবে না, অল্প সময় শেষ হয়ে যাবে। এখন দেখো জটিল টিস্যুর মধ্যে আমরা প্রথমে পেয়েছি দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম আর একটা হচ্ছে ফ্লুয়েম। এই জাইলেম আর ফ্লুয়েমের মধ্যে আমরা প্রথমে জাইলেম নিয়ে পড়ব। একটি চিত্র খেয়াল করে দেখো, এটা উপরে লেখা আছে মেটাজাইলেম, নিচে লেখা আছে প্রোটোজাইলেম। তুমি খেয়াল করে দেখো প্রোটোজাইলেমের ভিতরে যে ফাঁকাটা খুব ছোট, আর মেটাজাইলেমের ফাঁকাটা একটু বড়। তার মানে এই দুইটার মধ্যে একটু তফাৎ আছে। আসলে প্রোটোজাইলেম ডেভেলপ হয়ে মানে আস্তে আস্তে এই মেটাজাইলেমের দিকে যাচ্ছে। তার মানে জাইলেম প্রথমত দুই প্রকার, একটা হচ্ছে তোমার প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ জাইলেম। তাহলে প্রাথমিক জাইলেম আবার দুই ধরনের, একটা হচ্ছে তোমার প্রোটোজাইলেম, একটা মেটাজাইলেম। পড়াগুলো কিন্তু খুব মজার, তুমি ধাপে ধাপে শিখবে একটু একটু করে, তাহলে তোমার পড়াটা সহজেই মনে থাকবে। জাইলেম প্রধানত দুই প্রকার, একটা প্রাথমিক আর একটা হচ্ছে গৌণ। তাহলে প্রাথমিকটা আবার দুই স্টাইলের, একটা হচ্ছে প্রোটোজাইলেম, একটা মেটাজাইলেম। আসলে হচ্ছে কি কোষগুলো কিন্তু তোমরা জানো যে এটা একটার সঙ্গে একটা মিশে মিশে এরকম মানে টিস্যু গঠন করে। তাহলে তুমি খেয়াল করে দেখো প্রোটোজাইলেমটা ছোট ছিল, এটা ডেভেলপ হয়ে আস্তে আস্তে মেটাজাইলেমে পরিণত হয়েছে। দুইটার একটু ডিফারেন্সও আমরা ছবিতে দেখতে পাচ্ছি, প্রোটোজাইলেমের ফাঁকাটা ছোট আর মেটাজাইলেমের ফাঁকাটা একটু বড়। খেয়াল করে দেখো দুইটা ছবি দুই রকম, তাই না?
তুমি যদি খুঁজে না পাও আমি আবার একটু মার্ক করে দেখিয়ে দিচ্ছি। মানে এই যে দেখো, এটা হচ্ছে তোমার মেটাজাইলেম, আর প্রোটোজাইলেম এই যে এই ছোটোগুলো হচ্ছে প্রোটোজাইলেম। তাহলে প্রোটোজাইলেমের ফাঁকাগুলো ছোট ছোট আর উপরের ফাঁকাগুলো বড় বড়, এটা হচ্ছে তোমার মেটাজাইলেম। এই প্রোটোজাইলেম আর হচ্ছে মেটাজাইলেম এগুলা মিলে যে তুমি ছবিটা দেখতে পাচ্ছ, এটা কিন্তু একটা পরিবহন টিস্যুগুচ্ছ বলা যায় কি, বা একে পরিবহন টিস্যুগুচ্ছ বলে, পরিবহন টিস্যু বলে আর কি এটাকে। এখন এই যে জাইলেমে আমরা যে জাইলেম টিস্যুটা পড়ব বা জাইলেম টিস্যুর কথা বলেছি, এই জাইলেম টিস্যুটার মধ্যে মানে কি কি ধরনের কোষ আছে, যেমন আমরা ওই যে সরল টিস্যুতে পড়েছিলাম 3 রকমের, এখানে কিন্তু এই জাইলেম টিস্যুতে তোমার 4 রকমের কোষ রয়েছে। একটাকে ট্রাকিড বলে, একটাকে ভেসেল বলে, একটাকে জাইলেম প্যারেনকাইমা, একটাকে জাইলেম ফাইবার বলে। আমরা কিন্তু 4 রকমের মানে কোষ পেয়েছি। আমি এর ছবিগুলো একটু দেখাচ্ছি, ছবিগুলো দেখলে তোমরা মানে অনুমান করতে পারবে। খেয়াল করে দেখো ট্রাকিডের গঠনটা কেমন। ট্রাকিড, ভেসেল, জাইলেম, ফাইবার, 3 রকমের 4 রকমের বলেছিলাম, এখানে 3টা ছবি আছে। তাহলে এই 3 রকমের মধ্যে ট্রাকিডটা তুমি খেয়াল করে দেখো ট্রাকিডের গঠনটা আসলে কেমন। তোমার বইয়ের মধ্যে কিন্তু ট্রাকিড নিয়ে কথা আছে বিস্তারিত, তুমি 31 পৃষ্ঠায় গেলেই পাবে। আমি আমার এই মোবাইলে এখন আমি ভিডিওতে আমি যদি এই পৃষ্ঠাটা বের করে দেখাইতে পারবো, তোমার বইয়ের মধ্যে তুমি চলে যাও, দেখতে পারবে। তুমি এখানে ট্রাকিডের গঠন সম্বন্ধে দেখো, ট্রাকিড কোষটা ছবিটা দেখলে বুঝতে পারবে যে এটা একটু লম্বাকৃতির কোষ। তারপরে হচ্ছে এর প্রাচীরে কিন্তু লিগনিন আছে, এর প্রাচীরে লিগনিন আছে। আর ভিতরে যে জোড়া জোড়া ইয়েগুলা দেখছো, ছিদ্রগুলা, এগুলাকে আসলে কূপ বলে। এইগুলা পানি চলাচল, মানে গাছের মধ্যে যে মানে মূল থেকে যে পানি হয়, সরবরাহ হয়, তোমরা জানো যে খনিজ লবণ এবং পানি মূল থেকে গাছে সারা দিয়ে যায়, এটা কিন্তু এই যে কূপগুলো দ্বারা যায়। এই যে ছোটো ছোটো ছিদ্রগুলো দেখতে পাচ্ছ, এগুলো দ্বারা যায়। তাহলে ছিদ্রগুলো আমি একটু দেখাই তোমাকে, বর্ণনা বইয়ের মধ্যে আছে কিন্তু ব্যাখ্যাটা একটু দেখাই তোমাদের। এই যে দেখো, এই যে এইগুলা হচ্ছে তোমার মানে জোড়া জোড়া কূপ, এগুলো কিন্তু পানি আসলে সাপ্লাই হয় এর দ্বারা। তাহলে ট্রাকিডটা হচ্ছে আমরা মানে লম্বাকৃতির পেয়েছি, কিন্তু এর প্রাচীর যেহেতু পুরুত্ব মানে মোটা, সুতরাং এর গঠন কিন্তু বিভিন্ন রকম হয়, মানে বয়লাকার হয়, তারপরে হচ্ছে বলয়াকার হয়, সর্পিলাকার হয়, তারপরে সোপানাকার হয়, ঝালিকাকার হয়, এরকম হয়ে থাকে। আমরা স্পেশালি যদি মানে এর কাজটা নিয়ে কথা বলি, এটা আসলে কি কাজ করে, এটা হচ্ছে কোষরস পরিবহন করে, এটা কোষরস পরিবহন করে থাকে। তাহলে কোষরস পরিবহন করে এই ট্রাকিড, এটা একটা কাজ আমরা দিতে পারি। তারপরে দেহের যে দৃঢ়তা এটা প্রদান করে, তাহলে কোষরস পরিবহন করে দেহের দৃঢ়তা প্রদান করে, এই কাজটা কিন্তু তোমার করে থাকে, মানে কখনো কখনো খাদ্য সঞ্চয় করেও থাকে। তো ট্রাকিড নিয়ে আর বলার দরকার নেই, ট্রাকিড তোমরা ছবি দেখে বুঝতে পেরেছো, আর আমি কিছুটা আলোচনা করেছি। আর ভেসেল সম্বন্ধে এখন আমি একটু যদি বলি, ভেসেলটা আসলে দেখতেই বোঝা যাচ্ছে এটা একটু ভূতা, এর 2 প্রান্ত কিন্তু চুকানা, যেহেতু এটা ভূতা এটাকে খাটো এবং চুঙ্গের মতো মনে হচ্ছে, তাই না? তো ভেসেল যে টিস্যুটা, এটা হচ্ছে একটার প্রাচীরের সঙ্গে আরেকটার প্রাচীর লেগে লেগে মানে এর বৃদ্ধি ঘটে। এটাও তোমার মানে এই কোষরসের করে পরিবহন করে। তবে এর গঠনও কিন্তু তোমার এর প্রাচীরটাও যদি মোটা বা পুরু, এটাও তোমার ট্রাকিডের মতোই সর্পিলাকার হতে পারে, তারপরে তোমার বলয়াকার হতে পারে, কোপাঙ্কিত হতে পারে, একই রকম। পড়াগুলো খুব মজার, তুমি দেখবে যে কোষগুলো আসলে আণবিক কিন্তু একটার সঙ্গে একটা মিল আছে। তারপরে তোমার এই আমরা যদি এখন এই ভেসেল এবং ট্রাকিডের আসলে কোন ধরনের প্রাণীতে এগুলো থাকে যদি একটু উদাহরণ বা অবজেক্টিভের কথা একটু বলি, তাহলে তুমি একটু মনে রাখবে যে একটা শব্দ আছে বইয়ের মধ্যে, যে উদ্ভিদটা, সেটা হচ্ছে তোমার নিটাম। নিটাম শব্দটা কিন্তু প্রথমে জি আছে, GNETUM, নিটাম। এটা কিন্তু বানানটা লেখার সময় নিচে একটু টান দিও, এটা সাইন্টিফিক নাম তো, এটা তুমি লেখার সময় একটু টান দিয়ে দিও। তারপরে হচ্ছে আমরা এখন যদি বলি যে মানে ভেসেল কোষটা আসলে কি কাজ করে, তুমি ভেসেলের ভিতরে দেখো, আমি যে দেখাইছিলাম মানে গোল গোল ছিদ্রগুলো দেখাইছিলাম ট্রাকিডের ভিতরে, তুমি ভেসেলের ভিতরেও দেখো অনেকগুলো আছে। মানে ভেসেলও কিন্তু কোষরস পরিবহন করে, মানে হচ্ছে
এই পানি, কুশরস বলতে তো গাছের মধ্যে পানি পরিবহন করা। তো এই ট্রাকিড যে পানি পরিবহন করে, কুশরস পরিবহন করে, ভেসেলও কিন্তু এই কাজটাই করে। এর মধ্যে ছিদ্র ছিদ্র আছে, খেয়াল করে দেখো। এটা কিন্তু আরেকটা কাজও করে, সে খনিজ লবণও পরিবহন করে। হ্যাঁ, পানি এবং খনিজ লবণ এটা কিন্তু পরিবহন করে। আর কোষগুলো যাদের কথাই বলতেছি, এরা যেহেতু উদ্ভিদ কোষ, এরা সবাই দৃঢ়তা প্রদান করে দেহের। আচ্ছা, এইবার হচ্ছে তোমার জাইলেম প্যারেনকাইমা। এই ছবিটা এখানে নাই, জাইলেম প্যারেনকাইমা। জাইলেম প্যারেনকাইমা কিন্তু উড প্যারেনকাইমাও বলে, তোমার উড প্যারেনকাইমা বলে। এটা আমি একটু আগে বলেছিলাম যে 4 প্রকার কোষ থাকে জটিল টিস্যুর মধ্যে। এটা আবার একটু দেখাই তোমাদের, যে এখানে দেখো 4 প্রকারের মধ্যে একটা হচ্ছে ট্রাকিড, ভেসেল, আর একটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। তো জাইলেম প্যারেনকাইমাটা যেটা, জাইলেম প্যারেনকাইমা, জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে আসলে জাইলেম প্যারেনকাইমা বা উড প্যারেনকাইমা বলে। এটা তোমার বইয়ের 31 পৃষ্ঠায় আছে, তুমি গেলেই পাবে। তো এইটা তোমার আসলে এই মানে এই প্যারেনকাইমা যে কোষটা, এটা তোমার একটু মানে চেঞ্জ হয়, ডেভেলপ হয়। যেমন প্রথমে এটা থাকে তোমার পাতলা, পরে একটু যখন পুরু হয় আস্তে আস্তে, তখন এটা প্রাইমারি জাইলেমে যে প্যারেনকাইমাটা থাকে সেটার পাতলা কোষটা যখন একটু প্রাচীরযুক্ত, পুরু প্রাচীরযুক্ত হয়, তখন সেটা আসলে গৌণ প্রাচীর মানে গৌণ জাইলেমে পরিণত হয়। মানে এই একটা চেঞ্জ হয় বিদায় এটাকে আসলে মানে ওই যে প্যারেনকাইমা কোষটাকে তখন জাইলেম প্যারেনকাইমা, উড প্যারেনকাইমাও বলে। অর্থাৎ এটা বিষয়টা আমি একটু বুঝাই। গাছটা কিন্তু আস্তে আস্তে তোমার কী হয়, কাঠে পরিণত হয়। তোমরা খেয়াল করেছো না, প্রথমে কিন্তু এটা কাঠ হয় না, গাছের মধ্যে প্রথমেই তো আর কাঠ হয় না, আস্তে আস্তে কাঠে পরিণত হয়। তাহলে ওই টিস্যুটাকে প্রথমে আমরা, অর্থাৎ জাইলেম প্যারেনকাইমাটাকে আমরা উড প্যারেনকাইমাও বলি, কারণ এটা আস্তে আস্তে কাষ্ঠলে পরিণত হয়। আচ্ছা, তারপরে এর কাজ কি? এটাও কিন্তু খাদ্য সঞ্চয় এবং পানি পরিবহন করে থাকে। আমরা এখন জাইলেম ফাইবার নিয়ে কথা বলবো। জাইলেম ফাইবারটা তোমার, জাইলেমে অবস্থিত স্ক্লেরেনকাইমা কোষই হচ্ছে তোমার জাইলেম ফাইবার। আর জাইলেম প্যারেনকাইমার কথা বলছিলাম, যে জাইলেমে অবস্থিত প্যারেনকাইমা কোষকে আসলে জাইলেম প্যারেনকাইমা বলে। তার মানে জাইলেমের মধ্যে যদি প্যারেনকাইমা থাকে, এটাকে হচ্ছে জাইলেম প্যারেনকাইমা। আর জাইলেমে যদি মানে তোমার স্ক্লেরেনকাইমা দেবে, স্ক্লেরেন ফাইবার যেটা জাইলেম ফাইবার, এটাকে কিন্তু স্ক্লেরেনকাইমা বলে। তো ওই যে স্ক্লেরেনকাইমা থাকলে সেটাকে হচ্ছে জাইলেম ফাইবার বলে। তাহলে আমরা উড ফাইবার বলতে পেয়েছি তোমার জাইলেম প্যারেনকাইমাকে, জাইলেম প্যারেনকাইমাকে উড ফাইবার বলে। যে উড ফাইবার মানে কোন টিস্যুটাকে বলে, কোন কোষটাকে বলে, তখন জাইলেম প্যারেনকাইমাকে উড ফাইবার বলে। আবার যদি কেউ বলে যে জাইলেম প্যারেনকাইমাকেও উড ফাইবার বলে, আবার জাইলেম ফাইবারকেও উড ফাইবার বলে, মানে দুইটাই সঠিক। মানে বিষয়টা হচ্ছে তোমার জাইলেম প্যারেনকাইমা এবং জাইলেম ফাইবার দুইটাকেই তোমার কিন্তু উড মানে বলা হয়। অর্থাৎ দুইটার কিন্তু আস্তে আস্তে ডে বাই ডে কী হয়, উডে পরিণত হয় বা কাঠে পরিণত হয়। এখন তুমি জাইলেম প্যারেনকাইমাকে বলবা হচ্ছে উড প্যারেনকাইমা, আর জাইলেম ফাইবারকে বলবা তুমি উড ফাইবার। গুড, মনে থাকবে তোমাদের, আমি জানি। একটা হচ্ছে উড প্যারেনকাইমা আর একটা হচ্ছে উড ফাইবার। আর যে জাইলেমে প্যারেনকাইমা থাকে সেটা হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, আর যে জাইলেমে মানে স্ক্লেরেনকাইমা থাকবে সেটাকে বলা হয় হচ্ছে জাইলেম ফাইবার। এবার আমরা ওই যে আমরা পড়েছিলাম না যে জাইলেম এবং ফ্লুয়েম দুইটা পড়েছিলাম, কিন্তু তোমাদের মনে আছে আমি যে বলেছিলাম যে এই জটিল টিস্যু দুই প্রকার, জটিল টিস্যু দুই প্রকার, একটা হচ্ছে জাইলেম, একটা হচ্ছে ফ্লুয়েম। আমরা জাইলেমে পড়েছি, জাইলেমটার প্রকারভেদ পড়েছি। জাইলেমের প্রকারভেদ কী কী পড়েছি তোমাদের মনে আছে? জাইলেমের প্রকারভেদ পড়েছি আমরা ট্রাকিড, ভেসেল, তারপর হচ্ছে জাইলেম প্যারেনকাইমা, এটা হচ্ছে জাইলেম ফাইবার। আচ্ছা, এবার আমরা ওই যে ফ্লুয়েম পড়ব এখন। ফ্লুয়েমেও কিন্তু 4 রকমের কোষ বিদ্যমান। একটা হচ্ছে সিবনল বা সিবকোষ, একটা হচ্ছে তোমার সঙ্গী কোষ, একটা হচ্ছে ফ্লুয়েম প্যারেনকাইমা, আর একটা হচ্ছে তোমার ফ্লুয়েম ফাইবার। এই 4 রকমের কোষও কিন্তু একটু ভিন্নতা আছে এই 4 রকমের কোষের মধ্যে। আমরা এটা একটু ছবিতে দেখাই। একটা ছবির মধ্যে দেখো তুমি, ওই যে সিব প্লেট উপরে লেখা আছে, দেখো সিবনল লেখা আছে, সঙ্গী কোষ দেওয়া আছে, ফ্লুয়েম প্যারেনকাইমা। এরকম আমরা এখানে 4টা অংশ পেয়ে গেছি অলরেডি। তো এই 4টা অংশের মধ্যে আমি যে 4টা প্রকার বলেছি, পুরো 4টা প্রকার এখানে নেই। আমি তোমার বইয়ের একটু এই পৃষ্ঠাটা বলে দিচ্ছি, যেখানে গেলে তুমি এটা পাবে। 32 পৃষ্ঠায় তুমি পাবে।
তোমার বইয়ের যে 32 পৃষ্ঠা এখানে পাবে। ফ্লুয়েম যেটা, আমরা ফ্লুয়েমের কথা যদি বলি, এরা জাইলেমের সাথে একত্রিত হয়ে পরিবহন টিস্যু গুচ্ছ তৈরি করে। মানে ছবিটা তুমি খেয়াল করে দেখো, যে ছবিটা আছে এটা কিন্তু ফ্লুয়েম টিস্যুর ছবি। এখানে কি কি জিনিস আছে? সিপলেট আছে, তারপরে সিবনল আছে, সঙ্গীকুশ আছে, ফ্লুয়েম প্যারেনকাইমা আছে। আসলে সিপলেট বা সিবনল বলতে আসলে কী জিনিস? সিপ যে শব্দটা তোমরা জানো যে চালনি যেটা, হ্যাঁ, এই যে চাল দান চালার জন্য যে চালনি থাকে ছিদ্র ছিদ্র, ওই ছিদ্র ছিদ্র যে অংশটা থাকে, এই এই ছিদ্র মানে চালনি ইংরেজি হচ্ছে কিন্তু আসলে সিব। ওই এই যে পর্দাটা, এই কোষের যে গঠনটা, এখানে কিন্তু চালনির মতো এরকম মানে ফাঁকা ফাঁকা আছে। এটাকে আসলে এই জন্য সিপ সেল বলা হয়, মানে যে অংশটা তোমরা দেখতে পাচ্ছ। এটা তুমি খুব মজা করে পড়তে পারবে। এই কোষগুলো হচ্ছে বিশেষ ধরনের কোষ। এইগুলা তোমার এই একটার সঙ্গে একটা সজ্জিত থাকে খুব সুন্দর করে, মানে এর কোষগুলো চালনির মতো ছিদ্রযুক্ত সিপলেট দিয়ে পরস্পর থেকে আলাদা থাকে। এই যে তোমার বইয়ের মধ্যে আছে এটা, হ্যাঁ, মানে চালনির মতো ছিদ্রযুক্ত অবস্থানে থাকে বিদায় এগুলোকে আসলে সিপ সেল বা সিপ কোষ বা সিবনল বলে থাকে। এরা আসলে এই খাদ্য পরিবহন হিসেবে কাজ করে। এদের মধ্যে ফাঁপা জায়গা আছে, আর এদের প্রাচীরটাও লিগনিনযুক্ত। এখন এরা আসলে মূল কাজটা যেটা করে, এরা মানে সিবনল যেটা, এটা কিন্তু আসলে খুবই গুরুত্বপূর্ণ। এটা হচ্ছে যে পাতার মধ্যে যে খাদ্যটা প্রস্তুত হয় গাছের, এটা সারা দেহে পৌঁছায়। এই মানে সিবনল বা সিপ সেল যেটা এই কাজটা করে থাকে, প্রস্তুতকৃত খাদ্য উদ্ভিদের সারা দেহে পৌঁছায়। এরপর হচ্ছে তোমার কম্পানিয়ন সেল যেটা, মানে সঙ্গী কোষ। 4 প্রকার পড়েছিলাম তো, একটা সিপ সেল, একটা হচ্ছে এই কম্পানিয়ন সেল। মানে তোমরা জানো কোম্পানি মানে হচ্ছে সঙ্গ দেওয়া, তাহলে কোম্পানি বলতে এখানে বোঝাচ্ছে কম্পানিয়ন সেল যেটা, সেটা হচ্ছে সঙ্গী কোষ যেটা। এটাও খুব মজার, তুমি মানে নামের সাথে পড়াটার একটা মিল আছে। যে ওটা সিপ মানে হচ্ছে চালনি বললাম না, ওইটা হচ্ছে চালনির মতো ছিদ্রযুক্ত থাকে, সিপ সেল, খুব সহজে মনে রাখতে পারবে। যেটা কম্পানিয়ন সেল, এটা হচ্ছে সঙ্গী কোষ। এটা তোমার এই যে প্রতিটি সিপ কোষের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কোষ অবস্থান করে। মানে প্রতিটা সিপ সেলের সাথে একটি করে প্যারেনকাইমা জাতীয় কিন্তু কোষ থাকে। আর এই যে ওই সাথে তাকে বিদায়, অর্থাৎ কোম্পানি দেয় মানে সঙ্গ দেয়, সেটার মানে হচ্ছে তোমার এদের কেন্দ্রীয় বা নিউক্লিয়াসটা বেশ বড় থাকে। এই জন্য কিন্তু মানে সঙ্গী হিসেবে প্যারেনকাইমা থাকে দেখে এদেরকে সঙ্গী কোষ বলা হয় কিন্তু আসলে। তাহলে এদের নিউক্লিয়াসটা বড়, তুমি খেয়াল করে দেখো ছবির মধ্যে দেওয়া আছে নিউক্লিয়াসটা বড়। আর ধারণা করো এই নিউক্লিয়াস সিপ কোষের কার্যাবলী মানে কিছু পরিমাণ হলেও নিয়ন্ত্রণ করে। বিশেষ মানে সিপ সেলের যে কাজটা, ওই যে সাথে যে প্যারেনকাইমার সেলটা থাকে, ওই সেলটা নিয়ন্ত্রণ করে, এটা ধারণা করা হয়। আসলে সূক্ষ্ম জিনিস তো, এটা কিছুটা ধারণা করেই রাখা হয়। এবং ওই যে সিপ কোষকে সহযোগিতা করে, সিপ কোষের সঙ্গী হিসেবে থাকে, এই জন্য এটাকে আসলে সঙ্গী কোষ বলা হয়। এরাও কিন্তু মানে গুরুত্বপূর্ণ কাজ করে। সেটা হচ্ছে তোমার সিপ সেল যেরকম সারা দেহে খাদ্য সাপ্লাই দেয়, মানে ওর কাজটাকে এরা সহযোগিতা করে থাকে। এটার মধ্যে কিন্তু নিউক্লিয়াস বড় থাকে। নিউক্লিয়াস বড় যেহেতু আছে, এর কোষে প্রোটোপ্লাজম পূর্ণ থাকে। তারপরে আমি যদি তোমার বলি যে আসলে অবজেক্টিভের জন্য যদি একটু কথা বলে দিই, যে সিপ কোষটা আসলে কোন ধরনের মানে উদ্ভিদে থাকে না, মানে এটা তুমি ফার্ন জাতীয় যে উদ্ভিদটা আছে, ফার্ন জাতীয় উদ্ভিদে কিন্তু আসলে সিপ কোষটা থাকে না। তোমার এটা মনে রাখবে, ব্যক্তবীজী উদ্ভিদ যেগুলো, এগুলোতেও কিন্তু আসলে সিপ কোষটা থাকে না। এখন হচ্ছে ফ্লুয়েম প্যারেনকাইমা। ফ্লুয়েম প্যারেনকাইমা যেটা, ফ্লুয়েমে অবস্থিত প্যারেনকাইমা কোষগুলোকে ফ্লুয়েম প্যারেনকাইমা বলে। এটা পড়ার জন্য একটা মজার বিষয়। আগেও আমরা বলেছিলাম যে জাইলেমের কথা, যেখানে বলছিলাম যে জাইলেমের প্যারেনকাইমা থাকে সেটাকে জাইলেম প্যারেনকাইমা বলে। তাহলে যে জামে স্ক্লেরেনকাইমা ছিল ওটাকে বলছিলাম, মনে আছে, ফাইবার বলছিলাম, জাইলেম ফাইবার। এইখানেও ফ্লুয়েম প্যারেনকাইমা যেটা, এখানে হচ্ছে যে ফ্লুয়েমে তোমার কি থাকবে, প্যারেনকাইমা কোষটা থাকবে, সেটাকে আসলে ফ্লুয়েম প্যারেনকাইমা বলে। খুব সহজে মনে রাখতে পারবা। আমরা সময় কমে যাচ্ছে। এখন ফ্লুয়েম প্যারেনকাইমাটা আসলে কোথায় থাকে না, এটা অবজেক্টিভে আসে, এটা মনে রাখবো। আমি বলে দিচ্ছি একটু, মানে আমি একটু আগে বলেছি যে এই সঙ্গী কোষটা কিন্তু কোথায় থাকে না। সঙ্গী কোষটা কিন্তু থাকে না, আমি বলেছি ব্যক্তবীজী উদ্ভিদে থাকে না, আর হচ্ছে থাকে না তোমার ফার্ন জাতীয় উদ্ভিদে থাকে না। ঠিক আছে, আচ্ছা। আর এখন হচ্ছে ফ্লুয়েম প্যারেনকাইমা। ফ্লুয়েম প্যারেনকাইমাটা আসলে কাদের থাকে না, এটা মনে রাখবো তোমরা। একবীজপত্রী উদ্ভিদ যাদের, তাদের কিন্তু ফ্লুয়েম প্যারেনকাইমা থাকে না। একবীজপত্রী উদ্ভিদ যারা, ঠিক আছে। আচ্ছা, এবার হচ্ছে ফ্লুয়েম ফাইবার বা ফ্লুয়েম তন্তু। এই ফাইবার কথাটার সাথে কিন্তু স্ক্লেরেনকাইমা শব্দটা যুক্ত আছে, তুমি মনে রাখবা। ফাইবার আগে বলেছি আমি, যে শব্দগুলোর সাথে পরিচিত হইবা, লিখবা, শব্দগুলোকে শিখে ফেলবা, যে প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা, জাইলেম, ফ্লুয়েম,
সরল টিস্যু, জটিল টিস্যু, এগুলো যত নাম আছে এগুলো আগে খাতার মধ্যে তুমি লিখবা, লিখে লিখে এগুলোর সাথে পরিচিত হইবা, এই শব্দগুলো শিখে ফেলবা। একটা জিনিস মনে রাখবা, যেখানেই তুমি স্ক্লেরেনকাইমা কথাটা পাইবা, স্ক্লেরেনকাইমা মানেই হচ্ছে তোমার ফাইবার বা তন্তু। তো স্ক্লেরেনকাইমা আগেও আমরা পেয়েছি জাইলেম ফাইবার, ওখানে স্ক্লেরেনকাইমা ছিল দেখে জাইলেমে ওটা জাইলেম ফাইবার হয়েছিল। এখন আমরা ফ্লুয়েমেও পেয়েছি ফ্লুয়েম ফাইবার। এখানেও তাহলে বুঝতে হবে ফ্লুয়েম টিস্যুতে তোমার কী আছে, ফ্লুয়েম টিস্যুতে তোমার ওই স্ক্লেরেনকাইমা কোষ আছে, স্ক্লেরেনকাইমা কোষ সমন্বয়ে ফ্লুয়েম ফাইবার তৈরি হয়, এই জন্য তোমার এটা ফ্লুয়েম ফাইবার হয়েছে। তো এটারও কাজ হচ্ছে তোমার ফ্লুয়েম টিস্যুর মাধ্যমে পাতায় উৎপাদিত শর্করা এবং মূলে সঞ্চিত খাদ্য একই সাথে উপরে নিচে পরিবাহিত করা। এটা উপরে নিয়ে যায়, নিচে নিয়ে পরে সারা দেহে এই কাজটা করে, পরিবহনের কাজ করে। আমরা অনেকক্ষণ যাবত যে এই পড়াগুলো পড়লাম তার মধ্যে পরিচিত শব্দ আসলে খুবই কম পেয়েছি। তবে ফ্লুয়েম ফাইবার বা তন্তু যদি বলি, আসলে আঁশ যেটাতে থাকে, তন্তু মানে তো তোমরা জানো যে তন্তু মানে আঁশ বা সুতা, তোমরা পাটের আঁশ দেখেছো, এটা কিন্তু তোমার এক ধরনের বাস্ট ফাইবার। তো ফ্লুয়েম ফাইবারে তুমি যদি একটু সুন্দর উদাহরণ দিতে চাও তাহলে বাস্ট ফাইবারকে বলতে পারো তোমার দীর্ঘ কোষ, যাদের প্রান্তদেশ স্পর্শযুক্ত। তুমি মানে পাট গাছটা যে দেখছো, নাইলা যেটাকে বলি আমরা পাট শাক, তুমি গাছটা দেখবে অনেক লম্বা, এর আঁশটা কিন্তু গাছের গোড়া থেকে শুরু করে শেষ পর্যন্ত পরে একেবারে লম্বা থাকে, আমরা যেটাকে পাট বলি। সো বাস্ট ফাইবার বলে এটাকে। আমরা এতক্ষণ যেটা বললাম, আমি যদি সেটা সারসংক্ষেপ একটু তোমাকে বলি, আমরা একটু যাচাইয়ের দিকে যাই, তাহলে দেখবা যে আমি কিছু প্রশ্ন দিলে মানে ছবি দিয়ে যদি এখানে একটু আমি দেখাই যে তুমি কমেন্ট করে কিন্তু জানাতে পারবে। এই খেয়াল করে দেখো একটা চিত্র, আর বেশি নিব না, 1-2 মিনিটে শেষ করে দিব, 2 মিনিটে শেষ করে দিব। আচ্ছা, এখানে খেয়াল করে দেখো যে ছবিটা, এখানে আমি ছবি দিয়েছি 3টি, এই 3টি ছবির নাম কি? প্রথমটা দেখে আমি স্পষ্ট বুঝতেছি প্যারেনকাইমা, পরেরটা কুলেনকাইমা, পরেরটা স্ক্লেরেনকাইমা। তোমরা বুঝতেছো, তোমরা কিন্তু কী করবে, কমেন্টে লিখে ফেলবে। এখানে ছবিটাতে দেখো, প্রথম ছবিটা আসলে কি পরিবহন গুচ্ছ ছিল, এটা প্রোটোজাইলাম মেটাজাইলাম। পরেরটাতে খেয়াল করে দেখো এটা কি ছিল, এটা তোমার আমরা ফ্লুয়েম টিস্যু থেকে পেয়েছিলাম এটা। তাহলে এগুলো কমেন্ট করে লিখবে যে প্রথম চিত্রের নাম কি, দ্বিতীয় চিত্রের নাম কি। তোমাদের জন্য শুভকামনা রইল। আজকে আমরা আর মানে এ করবো না। এখানে দেখো দুর্বাঘাসের ছবি দিয়েছি, খুব সুন্দর না? হ্যাঁ, বিদায় নিচ্ছি। তোমরা পড়াটাকে আবার একটু আমি সারসংক্ষেপ করে দিচ্ছি। আমরা উদ্ভিদের টিস্যু সম্বন্ধে প্রথমেই বলেছিলাম, আমরা প্রধানত 2 প্রকার, একটা হচ্ছে ভাজক টিস্যু, একটা হচ্ছে স্থায়ী টিস্যু। স্থায়ী টিস্যুটাকে নিয়ে আমরা আজকে পড়েছি। স্থায়ী টিস্যুটার মধ্যে আমরা পড়েছি সরল, জটিল, আর হচ্ছে নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু। ওই সরল টিস্যুটা আবার 3 প্রকার, একটা হচ্ছে প্যারেনকাইমা, কুলেনকাইমা, স্ক্লেরেনকাইমা। পরে আমরা আস্তে আস্তে এটা থেকে চলে গেছি আমরা আবার ওই জটিল টিস্যুর দিকে। জটিল টিস্যুটাতে আমরা পেয়েছি 2 প্রকার, একটা পেয়েছি তোমার, আজকে কিন্তু আমরা নিঃস্রাবী বা ক্ষরণকারী টিস্যু নিয়ে তোমার বইয়ের মধ্যে আলোচনা নেই, আমরা সরল আর জটিল। জটিলটা আমরা পেয়েছি 2 প্রকার, একটা জাইলেম, একটা ফ্লুয়েম। ওই জাইলেমটা আবার পেয়েছি 4 প্রকার। একটা কি পেয়েছিলাম মনে আছে তোমাদের? আমার একেবারেই সময় শেষ, ট্রাকিড ভেসেল। তারপর কি পেয়েছিলাম? জাইলেম প্যারেনকাইমা, জাইলেম ফাইবার। আবার আমরা যখন মানে ফ্লুয়েম টিস্যুতে গিয়েছিলাম, ওখানে পেয়েছি সিবনল বা সিবকুশ, পরে পেয়েছি সঙ্গীকুশ, তারপরে পেয়েছি ফ্লুয়েম প্যারেনকাইমা, আরটা হচ্ছে ফ্লুয়েম ফাইবার বা স্ক্লেরেনকাইমা। ঠিক আছে, থ্যাংক ইউ ভেরি মাচ। ভালো থাকো সবাই, খুব সাবধানে দেখো, এখন করোনার প্রভাব বেড়ে যাচ্ছে, তোমরা একেবারেই ঘর থেকে বের হবে না প্রয়োজন ছাড়া। বাবা মার সঙ্গে সবসময়ই পরামর্শ করে ডানে বামে যাবে, এবং মানে এটাকে বলে হচ্ছে তোমার শুদ্ধাচার। বিশেষ করে তুমি বাবা মার সঙ্গে যদি মানে সব বিষয়ে তুমি শেয়ার করো, তোমার কখনো ঝামেলা বা অসুবিধাটা সৃষ্টি হবে না, তুমি বিপদটা বুঝতে পারবে না। তুমি খুব সাবধানে থাকবে, যখনই তোমার কোনো শারীরিক প্রবলেম দেখা দেয় শেয়ার করবে, এবং আমাদের সঙ্গে, বিশেষ করে আমার সঙ্গে তুমি শেয়ার করবে। তোমরা সবসময় ভালো থাকো সেই কামনা করি। আল্লাহ হাফেজ।